পৃথিবীতে প্রাণীকুলের মধ্যে একমাত্র মানুষ যারা নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য চাঁদের বুকে বোম মারতে চায়। চাঁদের বুকে বোম মেরে নিজেদের শক্তি প্রদর্শন করার একটা অভিপ্রায় নিজেদের মধ্যে জন্মে। পৃথিবীতে এই প্রাণীকুলে মানুষই একমাত্র এরকম প্রাণী। কিন্তু অপরদিকে কি হচ্ছে, আজকে এতগুলো মানুষ আমরা পরিবেশ রক্ষার্থে একত্রিত হয়েছি, ফলে আমরা একই সাথে দুইটি রূপ দেখতে পাচ্ছি মানুষের। কেউ পরিবেশ ধ্বংস করতে চায়, কেউ পরিবেশ গড়তে চায়, সুন্দর পরিবেশ সংরক্ষণ করতে চায়। ফলে আমরা আজকে আরও কয়েকটি কথা বলতে হয়। যদি আমরা বলি যে আজকে প্লাস্টিকের যে ব্যবহার হচ্ছে, আজকে আমরা সকল জায়গায় আমরা দেখতে পাই প্লাস্টিক। আমরা এই প্লাস্টিক কেন দেখতে পাচ্ছি? আমরা নিজেরা বেশি বেশি প্লাস্টিক ব্যবহার করছি এবং যার ফলে প্লাস্টিকের উৎপাদন হচ্ছে বেশি এবং প্লাস্টিকের উৎপাদন হওয়ার ফলে আজকে বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে প্লাস্টিক যে ভয়াবহ অবস্থানে রূপ নিয়েছে, সেটা আমাদের জন্য খুবই 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 নেতিবাচক একটি বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা যদি বলি, আজকে আমাদের পার্শ্ববর্তী যে নদীটি রয়েছে, সেই নদীর প্রতি আমাদের দায়িত্ব কি? সেই নদীর প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা সেই নদীর পাড়ে যদি ছোট্ট একটি প্লাস্টিক ফেলি, একটি চিপসের প্যাকেট ফেলি, সেই প্যাকেটটি কিন্তু আমরা শুধু নদীতে ফেললাম না, সেই প্যাকেটটি আমরা পুরোপুরি যদি আমরা বলি, আমাদের এখান থেকে পার্শ্ববর্তী একটি নদী রয়েছে, দুধকুমার নদী। আমি ভাবলাম যে আমি কুড়িগ্রামের দুধকুমার নদীতে বসে আমি একটি চিপসের প্যাকেট নদীতে ফেললাম, আমি একটা খুব ছোট্ট মানুষ, আমি কি এমন করলাম? কিন্তু এই প্লাস্টিকের প্যাকেটটি, চিপসের প্যাকেটটি এই দুধকুমার বয়ে নিয়ে যাবে হচ্ছে ব্রহ্মপুত্র যাবে আরও বড় বড় নদীতে, পদ্মা মেঘনায় গিয়ে সেটা একদম গিয়ে আমাদের বঙ্গোপসাগরে পড়বে। তাহলে এই সাগরের মধ্যে আজকে আমরা যদি জরিপে দেখি, নানান সমীক্ষাগুলোতে দেখি, সাগরের মধ্যে কি পরিমাণ প্লাস্টিকের স্তর তৈরি হয়েছে, সেই প্লাস্টিকগুলো আমাদের কীভাবে ক্ষতি করছে। আমরা বৃক্ষরোপণ করছি, আমরা মনে করছি যে বৃক্ষ আমাদের বায়ুকে আরও শোধন করে, দূষণের হাত থেকে রক্ষা করে, অক্সিজেন বেশি পরিমাণে আমাদের বায়ুমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে। আমাদের যে সমুদ্র সম্পদ রয়েছে, সেখানে যে শৈবাল রয়েছে, সেই শৈবাল তো অনেক বেশি, অনেক গুণ বেশি পরিমাণ আমাদের অক্সিজেন সাপ্লাই করছে এবং বায়ু দূষণের যে মাত্রাগুলো আছে সেগুলোকে শোষণ করছে। ফলে আমরা মনে করি সেখানকার শৈবাল ধ্বংস হচ্ছে, সেখানকার জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। প্লাস্টিক সেখানকার জীববৈচিত্র্যকে ধ্বংস করে ফেলছে। সেই জীববৈচিত্র্যের, আমরা যদি স্বাভাবিক অর্থে মাছের কথা চিন্তা করি, সেই মাছ মানুষ খাচ্ছে, সেই মাছের শরীর থেকে যাবতীয় দূষণগুলো মানুষের শরীরে আসছে। তাহলে মানে আলটিমেটলি আমাদের নিজেদের ক্ষতি তো আমরা নিজেরাই করছি। তার মানে বিষয়টি হচ্ছে যে আমার বাড়ির পাশের নদীটিতে একটি চিপসের প্যাকেট ফেলা মানে আমরা বৈশ্বিক একটি বড় রকমের সমস্যা তৈরি করছি। সেই জায়গায় আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা যদি প্লাস্টিকের কথা বললাম, আমরা এই নদী দূষণের কথাই বলি। আজকে আমাদের বাংলাদেশ হচ্ছে পলি মাটি দ্বারা গঠিত একটি নিম্ন সমভূমি অঞ্চল। বিভিন্ন সমীক্ষায় বা জরিপে দেখা যায় বাংলাদেশের 80% বেশি জায়গা বন্যায় প্লাবিত হয়। তো বন্যায় 80% জায়গার বেশি প্লাবিত হয় কেন? কারণ এটা পলি মাটি দ্বারা নিম্ন সমভূমির একটি ভূমি। তো আজকে যদি আমরা নদী দূষণ করে ফেলছি, নদীর তলদেশ ভরাট করে ফেলছি, নদীর মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল ফেলছি, নদীর মধ্যে বিভিন্ন রকম দূষণ, শিল্প কলকারখানায় বর্জ্য আমরা নদীতে ফেলছি এবং যার ফলে নদী দূষণ হচ্ছে। এবং এই নদীর তলদেশ ভরাট হওয়ার ফলে আমাদের উজান থেকে নেমে আসা বর্ষার পানি, সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমাদেরকে প্লাবিত করে দিচ্ছে। আমাদের কৃষিক্ষেত্র সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের নদীগুলোকে আমরা মেরে ফেলছি, ফলে নদীর যে জীববৈচিত্র্য রয়েছে সেটিকে আমরা মেরে ফেলছি। আমরা কি মানুষ হিসেবে পৃথিবীতে একাই বেঁচে থাকতে পারবো না। আমাদেরকে আমাদের সমস্ত বাস্তুতন্ত্রকে নিয়ে বাঁচতে হবে, আমাদের জীব বৈচিত্র্যকে নিয়ে বাঁচতে হবে। আমরা এককভাবে কখনোই আসলে বাঁচতে পারবো না। সেই জায়গা থেকে আমাদের নদী দূষণ করা মানে হচ্ছে আমাদের জীব বৈচিত্র্যটিকে ধ্বংস করে ফেলা, আমাদের প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে ফেলা। আমাদের আরও অনেকগুলো সমস্যা রয়েছে। আমরা যদি বলি, আমাদের আজকের কৃষি, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক খাত হচ্ছে কৃষি খাত। আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত করেছেন নিজেদেরকে। আমাদের অনেক শিল্প কলকারখানা রয়েছে, কিন্তু কৃষিকাজের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত আছে মানুষ। সেই জায়গায় আমরা যদি বলি যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সেই কতদিন আগে লিখেছেন, আমি জেনে শুনে বিষ করেছি পান।
তো এটা তো কাব্যের ভাষায় তিনি লিখেছেন। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে দেখতে পাচ্ছি আমাদের কৃষি ক্ষেত্রে আমরা বিষ দিয়ে বিষিয়ে তুলেছি। এ দায়ভার কে নেবে? এ দায়ভার আমাদের নিজেদেরকেই নিতে হবে, আমাদের রাষ্ট্রকে নিতে হবে, আমাদের পুরো সিস্টেমকেই দায়ভার নিতে হবে। আমি যদি বলি যে আমরা সকালবেলা কীটনাশক ছিটিয়ে বিকেলবেলা সেই শাকসবজি তুলে এনে রাতের বেলা খাচ্ছি, তাহলে আমি জেনে শুনে তো সত্যি সত্যি বিষটি পান করছি। তাহলে আমরা আমাদের দেশে এখন অনেক গবেষক রয়েছেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, গবেষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন। আপনারা আপনাদের স্ব স্ব অবস্থান থেকে এই কীটনাশকের বিকল্প ব্যবস্থা হিসেবে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা তৈরি করুন। এখন অনেক প্রযুক্তি হয়েছে, আমরা গ্রিনিকো আমরা যতটুকু পারি আমরা এই কার্যক্রম করছি। যে যার অবস্থান থেকে এই কার্যক্রম করতে হবে। আমাদের কৃষি সেক্টরকে, আমাদের কৃষি খাতকে বিষ মুক্ত করতে হবে, এটাও এখন সময়ের দাবি। আজকে আমরা যদি কৃষি খাতকে বিষ মুক্ত করতে না পারি, আমাদের স্বাস্থ্য খাত কোনোভাবেই মানে কোনোভাবেই সুন্দর হতে পারে না। আমরা যদি বলি আমাদের কৃষি সেক্টরকে আমরা যদি ভালো করতে না পারি, আমাদের মানবিক উন্নয়ন হবে না। একজন অসুস্থ মানুষ কখনো আসলে মানবিকভাবে উন্নয়ন মানে মানবিক সুস্থতা নিয়ে বাঁচতে পারে না। সেই জায়গায় আমরা বলতে চাই যে আমাদের কৃষি খাতকে আরও মানে নির্মল করতে হবে, আরও প্রাকৃতিক করতে হবে। সেই সংশ্লিষ্ট প্রত্যেকটা দপ্তরকে এগুলো দেখতে হবে। আমি যদি আরও বলি যে জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা একটু আগে আমাদের গ্রিন কর্মীর প্রেজেন্টেশন শুনলাম। আজকে জলবায়ু পরিবর্তন এটা খুব অস্বাভাবিক ঘটনা তা আমরা বলবো না। জলবায়ু হাজার হাজার কোটি কোটি বছর ধরে পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হয়, এটাই তার নিজস্ব ধর্ম। আজ এমনি কমপক্ষে দেখা যায় যে ইতিহাসে কমপক্ষে 5টি বরফ যুগের আমরা সন্ধান জানতে পারি। 5টি বরফ যুগের আমরা সন্ধান জানতে পারি, যে সময়গুলো অত্যন্ত ঠান্ডা ছিল এবং বরফে আচ্ছাদিত ছিল। আজকে আমরা যে মেরু অঞ্চলগুলো দেখি, একটা সময় সেখানে বনাঞ্চল ছিল, আবার আজকে সেখানে আমরা বরফে আচ্ছাদিত একটি জায়গা দেখতে পাচ্ছি। ফলে মানে জলবায়ুর পরিবর্তন এটা খুব নতুন ঘটনা নয়। কিন্তু আমরা যদি খুব সম্প্রতি আমাদের ইতিহাসে একটু দেখি যে গত 1800 শতকে যখন শিল্প বিপ্লব শুরু হলো, তারপর থেকে আমাদের এই গত 1800 শতকের পর থেকে আজকে পর্যন্ত আমাদের জলবায়ু পরিবর্তন, আমাদের বৈশ্বিক উষ্ণায়ন একদম তরতর করে বেড়ে গেছে। এর কারণ কি? এর কারণ আমরা মানুষ, আমরা শিল্পায়ন করেছি, অব্যবস্থা মানে একদম অপরিকল্পিত একটি শিল্পায়ন করেছি, যার ফলে আমাদের এই বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে এবং সে দায়ভার আমাকে নিতে হবে। প্রকৃতির নিয়মে যে জলবায়ু পরিবর্তন করে, তাতে প্রকৃতির সাথে আমরা প্রকৃতির অংশ, তাতে কোনো রকম সমস্যা নেই। কিন্তু মানুষ যখন এই জলবায়ু পরিবর্তনের মূল চালিকা শক্তি হাতে নিয়েছে, যখন বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ মানুষ দাঁড়িয়েছে, তখন কিন্তু আমাদের এই দায়ভার আমাদেরকেই নিতে হবে। ফলে বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বেড়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। আমাদের মতো বাংলাদেশের মতো, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আর কোনো এখন কথা নেই। এখন আমরা ক্ষতিগ্রস্ত, আমরা এখন ভুক্তভোগী, আমরা এখন সেগুলো ফেস করছি। ফলে আমাদের জলবায়ু পরিবর্তনের যেহেতু মূল কারণ আমরা মানুষ, ফলে আমাদেরকেই এই দায়িত্ব নিতে হবে। আজকে অনেকগুলো কথা বলতে হয়, আমাদের পরিবেশ নিয়ে আজকে অনেকগুলো কথা বলতে হয়। গ্রিনিকো নির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে, কিন্তু তার বাইরেও আসলে কোনো দায় আমাদের এড়ানোর কোনো সুযোগ নেই। আমি যদি আরও বলি যে আজকে আমি মানে পরিবেশ বান্ধব অর্থনীতি, আজকে আমাদের যে কার্যক্রম সুপারির চারা বিতরণ কার্যক্রম, আমরা এই কার্যক্রমকে পরিবেশ বান্ধব অর্থনীতি বলছি কিংবা সবুজ অর্থনীতি বলছি। কীরকম যে আমাদের অর্থনীতির চাকা যদি আমরা সচল রাখতে চাই, তাহলে আমাদের অবশ্যই বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে জড়াতে হবে। কিন্তু যখনই অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের পরিবেশের সাথে আসলে দ্বান্দ্বিক হয়ে দাঁড়ায়, তখনই কিন্তু আমাদের পরিবেশ ধ্বংসের দিকে যায়। ফলে আমাদের অর্থনীতি যদি পরিবেশ বান্ধব হয়, পরিবেশের বন্ধু যদি আমাদের অর্থনীতি হয়, তাহলে কারোরই সাথে আর কারো কোনো রকম দ্বন্দ্ব লাগছে না। ফলে আমাদের অর্থনীতির চাকা সচল থাকবে এবং আমাদের পরিবেশও একটি সুন্দর ভরপুর পরিবেশ, সুনির্মল একটি পরিবেশ, প্রকৃতি পরিবেশ নিয়ে আমরা পৃথিবীতে বাঁচতে পারবো। সেই জায়গা থেকে আমরা পরিবেশ বান্ধব অর্থনীতি কিংবা সবুজ অর্থনীতি নিয়ে গ্রিনিকো আমরা কাজ শুরু করেছি। আর যদি আমরা আরও দুই একটি যদি কথা বলতে চাই, যে আমাদের প্রায় প্রতিবেশী একটি রাষ্ট্র ভুটান, সেখানে আমরা যদি দেখি, সেখানকার সংবিধানে বলা আছে, সেখানকার আইনে বলা আছে যে সেই ভুটানের পুরো দেশের মোট জায়গার হচ্ছে কমপক্ষে 60% জায়গায় বনভূমি থাকতে হবে, এটি আইন করে বলা আছে। তো তারা মনে করে যে তাদের সকল সুখের জায়গা হচ্ছে মানসিক প্রশান্তি।
তারা মানসিক প্রশান্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং যার ফলে তারা প্রকৃতিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে কাজ করছেন। তারা তাদের দেশের 60% বনভূমি রাখার আইন করেছেন এবং বাস্তবিকভাবে সেখানে 80%-এরও বেশি বনভূমি রয়েছে। তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যদি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে পারে, আমাদের দেশে 25% বনভূমি থাকার কথা, সেখানে আমরা বিভিন্ন হিসাব নিকাশে দেখি অনেক সময় 17-18 এরকম আমরা দেখি, কিন্তু বাস্তবিকভাবে সেটা হয়তো আরও অনেক কম। এখন যে হারে বসতভূমি তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, আজকে যেভাবে নদী দখল হচ্ছে, নদীকে দখল করে যে রকমভাবে আমরা বিভিন্ন কার্যক্রম করছি, ফলে আমাদের বনভূমি আসলে আর মানে কোন অবস্থানে আছে এটা আমরা সবাই জানি। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। আমরা আশা রাখি শুধু বাংলাদেশে 25% নয়, তারও বেশি বৃক্ষ আজকে আমাদের বাংলাদেশে থাকতে পারে যদি সে দায়িত্ব আমরা নেই। তাহলে এই এতগুলো কথার মধ্যে আমরা যদি আরও দু একটি কথা বলি, তাহলে এই এত সমস্ত অভিযোগ, এত সমস্ত এগুলো দায়ভার কার? এগুলো দায়ভার আসলে আমাদের সামগ্রিকভাবে আমাদের। আজকে যদি আমি বলি, আমার পরিবার থেকে সচেতনতা তৈরি হওয়া দরকার। আজকে দায়ভার রাষ্ট্রের উপর পড়ে, সরকারের উপর পড়ে, আমাদের জনগণের উপর পড়ে, আমাদের সকলের উপর পড়ে, কিন্তু আমাদের কাজটি শুরু করতে হবে আমাদের পরিবার থেকে। আমি চাইলেই পুরো বাংলাদেশকে আমি এককভাবে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা সামগ্রিকভাবে মানে আপামর জনসাধারণ যদি আমরা পরিবেশের কাজে নিজেদেরকে সম্পৃক্ত করি, তাহলে কিন্তু আজকে আমাদের এই পরিবেশের উন্নয়ন আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আজকে এই দায়ভার সকলকেই নিতে হবে। এই দায়ভার আমাকে নিতে হবে, আমার ছোট ভাই বোনকে নিতে হবে, আমার পরিবারকে নিতে হবে, আমার পাড়া প্রতিবেশীকে নিতে হবে, আমার গ্রামকে নিতে হবে, আমার জেলাকে নিতে হবে, আমার দেশকে নিতে হবে, সার্বিকভাবে পুরো বিশ্ববাসীকেই দায়ভার নিতে হবে। আমি যদি আরও বলি যে প্রত্যেকটা সংশ্লিষ্ট মহলকে তার নিজ দায়িত্ব পালন করতে হবে। আজকে আমার পরিবারের দায়িত্ব আমাকে যেমন নিতে হবে, আমার গ্রামের জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে পরিবেশের কাজে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। আজকে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইলেকশন হচ্ছে, বিভিন্ন জনপ্রতিনিধি আপনারা বিভিন্নভাবে কাজ করছেন। আপনাদের কাজের মধ্যে পরিবেশের বিপর্যয় রোধে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। আমাদের যারা সরকারি প্রশাসন রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট প্রত্যেকটি কাজে সংশ্লিষ্ট থাকতে হবে এবং দায়িত্ববান হতে হবে। আমরা যদি বলি সরকারি দপ্তরগুলো, বেসরকারি দপ্তর, বিভিন্ন এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, পরিবার, আমাদের পুরো পরিবারকে এই কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। ফলে আমি আজকে এই গ্রিন ইকোর এই সুপারির চারা বিতরণ কার্যক্রম থেকে সকলের প্রতি আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন এবং আজকে আমাদের বিভিন্ন অনলাইন মিডিয়ার মধ্যে দিয়ে আপনারা যারা আমাদেরকে শুনছেন, দেখছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আমরা গ্রিন ইকো আমাদের সাধ্যমতো আমরা কাজ শুরু করেছি। আপনারা যারা আমাদের সাথে দেখছেন, আপনাদের অবস্থান থেকে পরিবেশের উন্নয়নের জন্য আপনারা কাজ শুরু করুন। আমাদের আর বসে থাকার এক বিন্দু মাত্র সময় নেই। পরিবেশের যেরকম পরিবর্তন শুরু হয়েছে, বিপর্যয় শুরু হয়েছে, তাতে করে আমাদের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, আমাদের এই বসবাসের গ্রহটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আর এই পৃথিবীতে হয়তো থাকতে পারবো না যদি না আজকে থেকেই আমরা দায়িত্বটি গ্রহণ না করি। ফলে আমি সকলের প্রতি একটি সবুজ আহ্বান জানাই। আরও একটি কথা আমাদের বলতে হয়, আমরা একটু আনন্দের সাথে এই কাজটা করি। আমাদের গ্রিন ইকো কর্মীরা কিন্তু আমরা একটা সবুজ সংস্কৃতি তৈরি করতে চাই। আমরা সবুজ সংস্কৃতি কীরকমভাবে তৈরি করতে চাই, আমাদের যদি কারো পরিচিত কোনো জনের বিয়ে হয়, আমরা সেখানে গাছ নিয়ে গিয়ে উপহার দিতে চাই এবং দেই। আমাদের যদি কেউ কারো বাড়িতে যাই, আমরা হয়তো সেখানে মিষ্টি বা ইত্যাদি কিছু না নিয়ে গিয়ে আমরা গাছ নিয়ে যাই, আমরা ফলের গাছ নিয়ে যাই। ফল না নিয়ে আমরা ফলের গাছ নিয়ে গিয়ে তাদেরকে উপহার দিচ্ছি। ফলে আমাদের যে সবুজ একটি সংস্কৃতি, আমরা যখন গ্রিন ইকো কর্মীরা দেশের যে কোনো প্রান্তেই যাচ্ছি না কেন, আমরা একটি সবুজ সংস্কৃতি গড়ার, আমরা শুধু পরিবেশের কথা বলছি। আজকে এখানে যে প্রজন্মের সাথে আমরা কথা বলছি, এখানে অনেকেই ছোট আছে। আমরা এখান থেকে অনেকেই বিভিন্ন জন সরকারি দপ্তরে, সরকারি মহলে কিংবা বেসরকারি দপ্তরে বিভিন্ন সময় কর্মজীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই হয়তো, কিংবা করব। সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু একটি সবুজ সংস্কৃতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সব সময় পরিবেশের উন্নয়নের জন্য সব সময় চিন্তা করব। আমাদের কেউ শিক্ষক হলে তার শিক্ষার্থীদেরকে পরিবেশ বান্ধব শিক্ষা তিনি দেবেন।
কেউ যদি প্রশাসনিক কোনো কর্মকাণ্ডে থাকেন, তিনি কাজ করলে চিন্তা করবেন এই কাজ থেকে কোনোভাবে পরিবেশের দূষণ হচ্ছে কিনা, তিনি সেই কাজটি করবেন। ফলে আমরা একটি সার্বিক একটি সবুজ সংস্কৃতি গড়তে চাই। সেই আহ্বান আমি পুরো বাংলাদেশ তথা পুরো পৃথিবীর মানুষজনকে আমি জানাতে চাই। আসুন আমরা সকলে একাত্ম হয়ে আমরা পরিবেশের উন্নয়নে কাঁধে কাঁধ রেখে আমরা পরিবেশ যোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি এবং পরিবেশের উন্নয়নে একটি স্বাক্ষর রেখে যেতে চাই। তো সকলকে ধন্যবাদ।